এবং আগামী দিনের মার্কিন রাজনীতির বিশ্লেষণ করতে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরের আয়োজনে। আমি প্রথমে জানতে চাচ্ছিলাম, ট্রাম্প তো এর আগেও একবার ক্ষমতায় ছিল, সেটাকে 1.0, এবং এবার দ্বিতীয়বারের মতো আবারও প্রেসিডেন্টের পদে বসতে যাচ্ছেন 2.0। এই দুইবার যে ক্ষমতায় ছিল, পার্থক্যটা কেমন দেখছেন এবং এবারের প্রেসিডেন্ট ট্রাম্পকে আপনি কোন দিক থেকে এগিয়ে রাখবেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু একটা ট্রেডিশনের মতো হয়ে গেছে 2.0 আমরা বলি দ্বিতীয়বার আসায়, মূল পার্থক্যটা হচ্ছে যে মাঝখানে মানে উনি টানা থাকতে পারেননি, মাঝখানে ডেমোক্রেট গভর্নমেন্ট ছিল। সুতরাং তার যেই অসমাপ্ত কাজগুলো তিনি চিন্তা করেছিলেন 2021-এর পরে করবেন, সেই ধারাবাহিকতায় হয়তো বা আরও বেশি ক্ষোভ যুক্ত হয়েছে, যেহেতু উনি 2021-এ নির্বাচিত হতে পারেননি। এবং যে কাজগুলা উনি বা রিপাবলিকান পার্টি তারা যেভাবে চিন্তা করেন, সেই কাজগুলোকে করার আরেক ধরনের কি বলা হয় যে কঠিন স্পৃহা তার মধ্যে রয়েছে, এবং যে কারণে উনি এক পর্যায়ের ক্ষয়িষ্ণু জনমত থেকে আরও বেশি পরিমাণে জনমত পেয়ে নির্বাচিত হয়েছেন এবং এই মানে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা জানি যে এটা ট্রেডিশন সবসময় বাইরে হয় এই ওথ সেরেমনি, এবার আবহাওয়ার কারণে তো ডেফিনেটলি ভিতরে হচ্ছে। এটা যদিও লঘু বিষয়, কিন্তু আমরা জানি যে অনেকগুলো বিষয় নিয়ে তার কাছে এটা একটু ডিফারেন্ট সিচুয়েশন। 21 থেকে যদি আমরা এখন 25-এর অবস্থা চিন্তা করি, যে একটা বড় যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন, যেটা তার এজেন্ডার মধ্যে রয়েছে। আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ রয়েছে হচ্ছে, আমরা যদি আন্তর্জাতিক জায়গা থেকে চিন্তা করি, মিডল ইস্টে মধ্যপ্রাচ্যের অবস্থা। কিন্তু অভ্যন্তরীণ জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোভিডের পরবর্তী যে অর্থনৈতিক মন্দা অবস্থা ছিল, ইনফ্লেশন রয়েছে, চাকরি বাকরির অবস্থা রয়েছে, এই জায়গাগুলো অভ্যন্তরীণ হিসেবে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের জন্য। কিন্তু তার ছাড়াও যে জায়গাটাকে উনি হাইলাইট করেছেন, সেটা সাধারণত রিপাবলিকানরা করে থাকেন, উনি আরেকটু বেশি করেন, সেটা হচ্ছে যে অভিবাসন। আমরা যেটাকে বলছি যে মানে উনাদের ভাষায় যেটা হচ্ছে যে অবৈধ অভিবাসন, বিশেষ করে মেক্সিকো থেকে এবং এই জায়গাগুলো, এবং যে 200 এক্সিকিউটিভ অর্ডারের কথা বলা হচ্ছে, সেখানেও একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে দেখার চেষ্টা করো। এবং অনেক সময় আমরা ফ্যামিলির ইউনিফিকেশন বলি, বা আমেরিকার যে চরিত্রে ইনক্লুসিভিটি এবং ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করা হয়, সেটা আসলে কি একটু হুমকির মুখে পড়বে কিনা। যেহেতু একটা জিনিস আমরাও শুনছি যে আমেরিকান যে অ্যাক্ট, ডাইভার্সিটি, ইনক্লুশন এবং ইকুইটি, সেটাকেও উনি রিপিল করবেন, এবং হয়তোবা এক ধরনের আমেরিকান ন্যাশনালিজম যে জায়গাটা উনি সবসময় হাইলাইট করছেন, সেটাকে আরেকটু আমরা নতুনভাবে দেখার চেষ্টা করবো এখানে। এবার মানে এগিয়ে রাখার বিষয়টা জানতে চাচ্ছিলাম, আপনি যে ট্রাম্পকে কোন বিষয়টা এগিয়ে রাখা যেতে পারে বলে মনে হচ্ছে? একটা বড় বিষয় হচ্ছে যে উনি যেভাবে উনার ক্যাবিনেট গুছাচ্ছেন, আমি মনে করি যে বেশ কি বলা হয় যে যারা দক্ষ এবং একই সাথে রিপাবলিকান যে ইডিওলজি বা এই যে গভর্নমেন্ট স্পেন্ডিং বন্ধ করা এবং প্রাইভেটাইজেশনের দিকে যাওয়া, এইটাকে প্রাধান্য দিচ্ছেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কর্পোরেট সেক্টরের আমেরিকান যে মেগা কর্পোরেট সেক্টর, আমরা ইলন মাস্ককে ওনার সাথে দেখছি ইলেকশনের আগে থেকে। সুতরাং এবং উনি কিছুদিন আগেও একটা মিটিং করেছেন যেখানে জেফ বেজোস ছিলেন, ইলন মাস্ক ছিলেন, এবং বড় বড় সিইও অফ ডিফারেন্ট কোম্পানিজ। সো মনে হচ্ছে যে কর্পোরেট সেক্টরকে একত্র করে একটা 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 যে রকমের আমেরিকা উনি চিন্তা করেন, এবং গভর্নমেন্ট স্পেন্ডিং অনেক কমিয়ে এনে কর্পোরেট সেক্টরের উপরে ডিপেন্ডেন্সি তৈরি করে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিছুটা হয়তো বা ট্রাম্প আরেকটু বেশি প্রস্তুত 2016-র যে সময়টা ছিল সেখান থেকে। একটু আবার প্রশ্ন আছে, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে শান্তি ফেরাতে ট্রাম্প কতটুকু অবদান রাখতে পারেন বলে আপনার মনে হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা খুব কনভেনশনালি চিন্তা করি, ট্রাম্পের নিজের বক্তব্য থেকে অনেক সময় আসে যে উনি যুদ্ধ অ্যাভয়েড করার চেষ্টা করেন, বা ট্রানজ্যাকশনালি চিন্তা করেন যে এই যুদ্ধ থেকে খুব একটা প্রফিট না হলে হয়তোবা সেই যুদ্ধটা বন্ধ করে যদি সেটা চিন্তা করা যায়, ওই কনটেক্সট থেকে হয়তোবা দেখা যেতে পারে। কিন্তু মিডল ইস্টার্ন সিচুয়েশনটা এত বেশি কমপ্লেক্স, এবং এখানে ইসরায়েলের সাথে আমেরিকার যে ঐতিহাসিক সম্পর্ক, একই সাথে আমেরিকা তার মতো করে চেষ্টা করে সবসময় মিডল ইস্টার্ন কনফ্লিক্টটাকে এক ধরনের নিয়ন্ত্রণে রাখার, যেহেতু আমরা ঐতিহাসিকভাবে এর আগেও দেখেছি 90s-এর কনটেক্সটে যদি বলি। কিন্তু বর্তমান পরিস্থিতিটা এতটাই কমপ্লেক্স, সেখানে আসলে কতটুকু খুব মানে তড়িৎ সময়ে সম্ভব হবে সেটা মুশকিল। কিন্তু একটা পজিটিভ সাইন, এটা কতটুকু কাকতালীয় বা এই প্রচেষ্টাটা দিন থেকেই হচ্ছে, যেরকম ইসরায়েলের পার্লামেন্টে একটা সীমিত আমরা দেখলাম যে সিজফায়ার এগ্রিমেন্ট কিন্তু ইসরায়েলের ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। সো এক ধরনের প্রক্রিয়ার দিকে যাওয়া শুরু হয়েছে। এই কারণে কাকতালীয় বলছি যে যেহেতু মানে ডোনাল্ড ট্রাম্পও শপথ নিচ্ছেন, কিন্তু অবশ্যই মানে মানে এই কাজটা যেহেতু বহুদিন ধরে হচ্ছে বা এই আলোচনাটা বহুদিন ধরে হচ্ছে, সুতরাং মানে আমি যদি মনে করি যে ঠিক আছে এক ধরনের সেইন পলিটিক্যাল ধারণা প্রিভেইল করবে, তাহলে ডেফিনেটলি প্রেসিডেন্ট চেষ্টা করবেন যে এই জায়গাটাকে যত তাড়াতাড়ি সম্ভব আসলে সমঝোতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখন দুপুরে আয়োজনে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। রোশন, আমরা শুনছিলাম যে স্যারের কাছ থেকে যে মার্কিন রাজনীতি এবং ট্রাম্পের প্রত্যাবর্তনের যে বিষয়গুলো, সেই বিষয় নানা দিকগুলো অনেক কিছুতে পরিবর্তনের আভাস পেলাম আমরা এখানে এখন।